জাপান হচ্ছে কি, আপনি ওয়ার্ল্ডে যদি হিসাব করেন, 4-5টা হাতে গোনা কান্ট্রি ছাড়া সবগুলো কান্ট্রিতেই ইংলিশের বাইরে যে দেশে যাবেন সে দেশের ভাষা শিখতে হবে। আপনি জার্মানিতে আইএলটিএস দিয়ে যাবেন, কিন্তু আপনাকে ঘুরে ফিরে জার্মান ভাষা শিখতে হবে। আপনি ইতালিতে যান, আইএলটিএস দিয়ে যাবেন, ঘুরে ফিরে আপনাকে কি শিখতে হবে? ইতালিয়ান ভাষা শিখতে হবে। তো পৃথিবীতে 5 থেকে 6টা কান্ট্রি আছে যেগুলোতে মাদার ল্যাঙ্গুয়েজ বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয়। আর অন্য যেখানে যান ইউরোপে, আপনি ইংলিশ দিয়ে ঢুকবেন কিন্তু ইংলিশ দিয়ে কথা বলতে পারবেন না। একমাত্র 2টা কান্ট্রি ছাড়া ইউরোপে, বাকি সবগুলো কান্ট্রিতে আপনাকে তাদের ভাষাতেই কথা বলতে হবে। সুতরাং জাপানের ভাষাটাকে আপনি যদি ওইভাবে দেখেন, ভাষাটা কোনো একটা ব্যারিয়ার নয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ভাষা জানা কতটা জরুরি। আমি যদি বলি যে অপরচুনিটিস কি, আপনি যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারেন, আপনি চাইলে যে শিখবে সে 3 মাসে শিখতে পারবে, যে পারবে না তার 3 বছরে হবে না। কাউসার ভাই 3 মাসে মোটামুটি শিখে ফেলতে পারছে, আমি আজকে 4 বছরে কিছু শিখতে পারি নাই। এরপরে চিন্তা করুন যে 4 বছর কিভাবে খেয়ে পরে বেঁচে আছি, জব করতেছি, এর আগে মাস্টার শেষ করছি। সুতরাং আপনাদেরও চিন্তা করতে হবে না। কিন্তু বিষয় হচ্ছে, যদি আপনি ল্যাঙ্গুয়েজটা জানেন, আপনার জব পাওয়ার পসিবিলিটি হচ্ছে 98%। কিন্তু আপনি যদি ল্যাঙ্গুয়েজ না জানেন, আপনার জব পাওয়ার পসিবিলিটি হচ্ছে 10%। আমি সেই 10%টা কিভাবে নিশ্চিত করা যায় সেটা চেষ্টা করেছিলাম, বলে আমারও হয়েছে। তো আপনারা যারা এরকম একটু বুদ্ধি খাটাতে পারবেন, আপনাদেরও হবে। তো এখন জব কি ধরনের, আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, আপনি কোন কাজ করছেন, আপনি ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, ইলেকট্রিক্যালে জব করতে হবে এমন না, আপনি মেকানিক্যালে জব করতে পারেন, কোনো কাজ পারেন না কোনো ব্যাপার না। আপনাকে জাপানের কোম্পানি সিস্টেম হচ্ছে 2 বছর ধরে কাজ শিখাবে। সুতরাং আপনার কাজ পারেন কি পারেন না সেটা নিয়ে টেনশন করার দরকার নাই। আর পড়ালেখা করছেন কেমিস্ট্রিতে, আপনাকে দিতে পারে সফটওয়্যার ডেভেলপমেন্টে, জীবনে প্রোগ্রামিং কি কোডে কি বলেই শুনেন নাই, কোনো সমস্যা নাই, 2 বছর আপনাকে শিখে ফেলবে। আপনাকে শিখে বা আপনার শিখতে হবে না। তো এরকম জবের ভালো একটা অপরচুনিটি আছে জাপানে। ল্যাঙ্গুয়েজটা যদি জানেন তাহলে জব পাওয়া খুবই খুবই ইজি। আর জাপানে হচ্ছে রেজাল্ট লাগে না, আপনার মাস্টার্স ফার্স্ট ইয়ারে জব কনফার্ম হয়ে যায়। আপনার তখনও সিজিপিএ, রেজাল্ট, পাবলিকেশন অনেক কিছুই বাকি। তো এই জন্য জবের জন্য পড়ালেখা কিংবা রেজাল্ট কোনো ম্যাটার করবে না জাপানে। দ্বিতীয় বিষয় হচ্ছে, জাপানে হচ্ছে আপনার এই জবের তো বললাম, স্যালারি স্যালারি তো মোটামুটি হ্যান্ডসাম আছে। স্টুডেন্ট অবস্থার চাইতে আরো বেশি, তবে ট্যাক্স দিতে হয়। সবকিছু মিলে বলা যায় যে আপনি যদি ইউরোপ কিংবা অন্যান্য দেশের কথা চিন্তা করেন, সেখানে বোনাস সিস্টেম নাই অধিকাংশ দেশের ক্ষেত্রে। তো বোনাস সব হিসাব করলে জাপানের সাথে ইউরোপ ইউএস এর খুব একটা তফাৎ নাই। ইউএসএ তে কিছু কিছু জবের হাই স্যালারি আছে, এটা ঠিক। তবে ইউরোপের সাথে আপনার জাপানের মেইনলি আমার মনে হয় না জবের যে সিচুয়েশন সেটা ডিফারেন্স আছে আর কি। তো এখন জবের অপরচুনিটি তো বললাম, জব আপনি সহজেই পাবেন জাপান আসতে। এরপর কথা হচ্ছে পিআর পাওয়া, অর্থাৎ জব পাইলেন ঠিক আছে, একটা তো টেনশন থেকে যে বাচ্চা কাচ্চা গ্রো হলে তাদেরকে এই দেশে রাখতে পারবো নাকি, যেখানে মধ্যে জব শেষ করে বাংলাদেশ ফেরত যেতে হবে। কথা হচ্ছে ইনফরমেশন জানলে সবকিছু সম্ভব। আমরা ইনফরমেশন জানতাম না 1 বছর আগে, আমি নিজেই জানতাম না। এখন যখন লোকজনকে বলে, তারা কে কে বিশ্বাস করে আর কে কে অবাক হয়। তো যে ইনফরমেশন গুলো জাপানে যারা অলরেডি 4-5 বছর থেকেও জানে না, আপনাদেরকে আগ থেকেই জাপান আসার আগে সেরকম কিছু বিষয় আমি বলে দিতে চাই। সচরাচর জাপানে পিআর পাওয়ার, অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সি, যেটা গ্রিন কার্ড বলে ইউএসএ তে, সেটা পাওয়ার সময় হচ্ছে আপনার ইউজুয়ালি যদি আপনি জাপানে টানা 5 বছর থাকেন এবং জাপানের বাইরে টানা 2 থেকে 3 মাস, এক্স্যাক্টলি বলে গেছি, এরকম একটা সময় যদি টানা ক্রস না করেন, ফিরে আসেন জাপানে, এরকম যদি কনজিকিউটিভ 5টা বছর আপনি থাকেন, আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরকমও যদি না হয়, আপনি যদি 10 বছর থাকেন, এক্ষেত্রে দিয়ে কি অ্যাপ্লাই করতে পারবে পিআর। কিন্তু আপনারা যারা একাডেমিশিয়ান আছেন, পড়ালেখা করতে আসবেন, গবেষণা করবেন, আপনাদের জন্য জাপান গভর্নমেন্টের বিশাল একটা সুযোগ আছে। সেটা হচ্ছে কি, হাই স্কিল ভিসা পেলে আপনি চাইলে 1 থেকে 3 বছরের মধ্যে পিআর পেতে পারেন। সেটা কিরকম, সেটা হচ্ছে পয়েন্ট বেসড পিআর। অর্থাৎ আপনি যদি জাপানিজ ইউনিভার্সিটি গ্রাজুয়েট হন সেক্ষেত্রে 10 পয়েন্ট, আপনি যদি জাপান ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেন সেই ক্ষেত্রে 10 পয়েন্ট, যদি পিএইচডি করেন সেই ক্ষেত্রে 20 পয়েন্ট। আপনি যদি জাপানের টপ 300 জাপানের মধ্যেই ওইরকম লিস্টেড ইউনিভার্সিটি থেকে আপনার পড়াশোনা করেন, ডিগ্রি নিয়ে থাকেন, সেক্ষেত্রে আবার 10 পয়েন্ট। আপনার যদি কোনো 3টা পাবলিকেশন থাকে, 3টা পাবলিকেশন জন্য 15 পয়েন্ট, অথবা একটা প্যারেন্ট থাকলে 15 পয়েন্ট। আবার বাংলাদেশে যে ইউনিভার্সিটি থেকে আপনি আসছেন সেই ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর মধ্যে যদি থাকে, যে আপনার একটা লিস্ট আছে, এরকম পয়েন্ট করতে করতে দেখা যায় কি সবারই এমনিতেই পাশ করার আগে 50+ পয়েন্ট হয়ে যায়। আপনার যদি এরকম পয়েন্ট বেস সিস্টেম 70+ পয়েন্ট হয়, এরপর আপনি আপনার জেনারেল ভিসাটাকে হাই স্কিল ভিসাতে কনভার্ট করবেন। কোনো খরচ নাই, এলিজিবল প্রসেস 1.5 থেকে 2 মাসের মধ্যে হয়ে যাবে। হাই স্কিল ভিসা যেদিন থেকে পাবেন, সেই 70 পয়েন্ট যদি নেক্সট 3 ইয়ার্স ধরে রাখতে পারেন, আপনার 3 বছরের মধ্যে অটোমেটিক পিআর হয়ে যাবে। যদি আপনার 80 পয়েন্ট থাকে, অর্থাৎ আপনার সব প্রোফাইল ভালো, একাডেমিক পয়েন্ট বেস সিস্টেমে যদি আপনার 80 পয়েন্ট থাকে, আপনার 1 বছরের মধ্যে পিআর এর জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন, পিআর পেয়ে যাবেন। তো এখন বিষয় হচ্ছে কখন সেটা অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি ট্যাক্স পেয়ার হন,
অর্থাৎ আমি এখন জব শুরু করছি 1 বছর হলো বরাবর এই মাসে, আমি চাইলে এখনই করতে পারবো। আমার বয়স 30-এর নিচে, আমি আলাদা করে 5 পয়েন্ট পাবো। আমার স্যালারি যদি 40 থেকে 50 লাখ এই রেঞ্জের মধ্যে হয়, আলাদা করে 5 পয়েন্ট, আরো বেশি হলে 10 পয়েন্ট, 15 পয়েন্ট, এবার পয়েন্ট বাড়তে থাকবে আর কি। তো এভাবে যদি এলিজিবল হন আপনারা, যে কেউ ইজিলি 1 থেকে 3 বছরের মধ্যে পিআর পেয়ে যেতে পারেন। অনেকে 1 বছরের মধ্যে পাইছে, এরকম 80 পয়েন্ট হয়েছে, পেপার পাবলিকেশন করছে, জাপানের মোটামুটি ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি থেকে করছে, তাদের হয়ে গেছে পিআর। তাহলে এখন পিআর পেতে সুবিধা কি? পিআর পেতে সুবিধা হচ্ছে কি, আপনি পিআর পাবেন, আপনার বউ বাচ্চারা হয়ে যাবে, প্লাস দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি এখানে বিজনেস করতে পারবেন, ইনভেস্ট করতে পারবেন, যেটা অন্য কেউ করতে পারবেন, আপনি পিআর পেলে করতে পারবেন। সেটা আসলে কতটুকু ফ্রুটফুল আমি আপনাদেরকে এটুকু বলে দিই। রিসেন্টলি একটা ঘটনা এমন যে, এক ভাই, উনি টয়োটার মতো একটা কোম্পানিতে জব করতেন, জাপানের একটা স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি কমপ্লিট করেছেন, এবং উনি কতটা ট্যালেন্টেড বলি, ওনার পুরো লাইফে হচ্ছে 4 আউট অফ 4 সিজিপিএ কাইন্ড অফ, আর কি অনেকটা এরকম ছিল। উনি শুধু মাস্টার্সে 10টা ক্লাস পাবলিকেশন করছে। সেই লোক টয়োটার জব ছেড়ে দিয়ে পিএইচডি করে পোস্ট ডক্টর আপাতত এসব না করে পিআর পাইছে, ঠিক তারপর মাসে জব ছেড়ে দিছে, এখন উনি ব্যবসায় নামছে। তার মানে ওর এখানে কিছু অপরচুনিটিস দেখতেন, কার বিজনেস থেকে শুরু করে অন্যান্য বিজনেস, মানি এক্সচেঞ্জ থেকে শুরু করে। ওনার কাছে মনে হয়েছে কি, আপনার লিমিটেড জব লাইফ থেকে বিজনেসে ওনার অপরচুনিটিস আছে। অর্থাৎ জাপানে এরকম নানান ধরনের অপরচুনিটি যেটা আপনি করতে পারবেন। আপনি চাইলে জবের পাশাপাশি পার্ট টাইম করতে পারেন, যদি আপনার পিয়ার থেকে বিজনেস করতে পারেন, এতে কোনো বাধা নেই। আর পিয়ার যদি আপনি পান, এখন হচ্ছে সিটিজেনশিপের বিষয়টা কি, অনেকে মনে করে জাপানের সিটিজেনশিপ পাওয়া খুবই খুবই টাফ। এটা ভুল ধারণা। আপনার কিছু ক্ষেত্রে দেখা যায় যে পিয়ার পাওয়া কঠিন, সিটিজেনশিপ পাওয়া খুবই সহজ আর কি। আমাদের এক ভাই বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটির, উনি প্রথমে পিয়ার এর জন্য অ্যাপ্লাই করেন, কিন্তু উনি পিয়ার পাটায় রিজেক্ট হয়েছে, কিন্তু উনি রিসেন্টলি সিটিজেনশিপ পাই গেছে। সেটা কিভাবে? জাপানের শর্ত, কাইন্ডলি অনেকগুলো শর্ত আছে আপনার সিটিজেনশিপ পাওয়ার, কিন্তু আমি যদি বলি যে একটাই শর্ত যেটা ফুলফিল করলে আপনি সিটিজেনশিপ পাবেন সহজে, সেটা হচ্ছে কি, আপনি জাপানে ওই যে টানা 5 বছর থাকার কথা বললাম না, টানা যদি 5 বছর ট্যাক্স পেমেন্ট করে থাকেন, অর্থাৎ আপনি জব করতেছেন, ট্যাক্স দিচ্ছেন সরকারকে। ট্যাক্স দিতে হয়, এমন না যে ট্যাক্স ইচ্ছে হলে দিলাম, না হলে ট্যাক্স আপনার, ট্যাক্স কেটেই স্যালারি আপনার অ্যাকাউন্টে ঢুকবে। তো এরকম ট্যাক্স দিয়ে হিসাবটা যদি আপনার 5 বছর হয়, এবং আপনি যদি জাপানিজ ভাষা পারেন, সেটা কেমন পারেন, কোনো সার্টিফিকেট না, আপনার যে ডকুমেন্টেশন যেগুলো সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে সরকারি অফিসে, সবগুলো যদি আপনি নিজে নিজে সবার সামনে পূরণ করতে পারেন, তারা যদি মনে করে যে আপনার কাছ থেকে ইন্টারভিউ এর প্রয়োজন আছে, ইন্টারভিউ নিবি। আপনি যদি জাপানিজ ভাষায় ফ্লুয়েন্সি দেখাইতে পারেন, মোটামুটি 99% কনফার্ম আপনার কি হবে, মোটামুটি 99% কনফার্ম যে আপনার সিটিজেনশিপ হয়ে যাবে আর কি। আর সেক্ষেত্রে আপনার দুইটা জিনিস, একটা বিষয় হচ্ছে 5 বছর যদি জাপানে থাকেন, ইমপ্রুভমেন্ট যদি ল্যাঙ্গুয়েজের করতে পারেন, অ্যাটলিস্ট নিজে ফর্ম গুলো ফিল আপ করতে পারেন, ইন্টারভিউ হতে পারে না হতে পারে, আপনার অটোমেটিক সিটিজেনশিপ হয়ে যাবে, আপনি পাসপোর্ট পেয়ে যাবেন। অর্থাৎ দেখা যায় কি, পিআর পাওয়া মাঝে মধ্যে কঠিন হলেও সিটিজেনশিপ পাওয়া জাপানে সহজ। আপনি সিটিজেনশিপ পেলে আপনার ফ্যামিলি যারা আছে, বউ বাচ্চা, সবাই অটোমেটিকলি সিটিজেনশিপ পেয়ে যাবে। তো এরকম জাপানে অনেক অপরচুনিটিস আছে, শুধু আপনার স্কলারশিপ কিংবা পড়ালেখা করে লিমিটেড নয়। ইনফরমেশন যদি জানেন, আপনি সহজে জাপানে একটা সেটেল লাইফ লিড করতে পারবেন। তো সংক্ষেপে আমার এটুকুই বলা ছিল, সময় পেলে হয়তো আরো বলতে পারতাম। আপনার যদি জি নির্দিষ্ট কোনো জি, প্রশ্ন ধন্যবাদ থাকে আমাদেরকে জানান, সেটা আমরা কভার করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ভাই।